2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কটি দেশে অনুষ্ঠিত হবে? দেখো, এই ধরনের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, তোমাদের যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় আসে, সামনেই রেলওয়ে এক্সাম আছে, তো সেই জন্য এই জিকেগুলো এত ইম্পর্টেন্ট যে যে কোনো পরীক্ষায় আসতে পারে। তো আমি করে দিচ্ছি 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কটি দেশে অনুষ্ঠিত হবে। জেনে রাখবে, এটা মোট 16টা দেশে অনুষ্ঠিত হবে 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ। তো 16টা দেশে অনুষ্ঠিত হবে। এর আগে পর্যন্ত কখনো এতগুলো দেশে বিশ্বকাপ ফুটবল খেলা হয়নি কো। তো নেক্সট কোয়েশ্চেনে আসছি, যে আপেক্ষিকবাদ তত্ত্ব কে আবিষ্কার করেন? দেখো, আপেক্ষিকবাদ তত্ত্ব, যেটাকে ইংরেজিতে বলা হয় থিওরি অফ রিলেটিভিটি। থিওরি অফ রিলেটিভিটি। অনেক সময় ইংলিশ টার্মগুলোও তোমাদের পরীক্ষায় দেয়, তো ইংলিশ টার্মগুলো দিলেও এইভাবে করতে হবে, যে সেই জন্য ইংলিশ টার্মগুলো জেনে রাখা খুব দরকার আমাদের। আপেক্ষিকবাদ তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি কে আবিষ্কার করেন? না, এটা হচ্ছে যে অ্যালবার্ট আইনস্টাইন। কে আবিষ্কার করেন? অ্যালবার্ট আইনস্টাইন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর আগেও বহুবার পরীক্ষায় এসেছে, যেমন স্কুল সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষায় এসছে, বহু পরীক্ষায় এসছে। তারপরে কোষের শক্তিঘর কাকে বলা হয়? একদম কমন প্রশ্ন, জীবনবিজ্ঞান থেকে দেওয়া আছে, কিন্তু পরীক্ষায় খুব আসে, যে মাইটোকন্ড্রিয়াকে বলে কোষের শক্তিঘর। মাইটোকন্ড্রিয়াকে বলে কোষের শক্তিঘর, কারণ মাইটোকন্ড্রিয়াতে কোষের শক্তি উৎপন্ন হয়, তাই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। তারপরে শ্বেতকণিকার কাজ কি? দেখো, রক্তের যে 3টে কণিকা আছে, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, প্রত্যেকটা কণিকারই আলাদা করে কাজ আছে। যেমন লোহিত কণিকার কাজ হলো রক্তের রং লাল করা, তেমন শ্বেতকণিকার কাজ হচ্ছে যে জীবাণু ধ্বংস করা। জীবাণু ধ্বংস করা অর্থাৎ বাইরে থেকে শরীরের মধ্যে যে সমস্ত জীবাণুগুলো প্রবেশ করে, সেই জীবাণুগুলোকে ধ্বংস করার কাজ করে শ্বেতকণিকা। তাই শ্বেতকণিকার ভূমিকা আমাদের শরীরে, মানুষের শরীরে প্রচণ্ড গুরুত্বপূর্ণ। টাইটানিক জাহাজ কত সালে ডুবেছিল? দেখো, টাইটানিক জাহাজ কত সালে ডুবেছিল এটা পরীক্ষায় খুব আসে, যে 1912 সালে ডুবেছিল। কিন্তু এর সঙ্গে আরেকটা প্রশ্ন আছে, যে টাইটানিক জাহাজ কোন মহাসাগরে ডুবেছিল, কোথায় ডুবেছিল? তার সঙ্গে এটা থাকলে উত্তর হবে আটলান্টিক মহাসাগরে। তো আটলান্টিক মহাসাগরে 1912 সালে টাইটানিক জাহাজ ডুবেছিল। তারপরে প্রথম কোন ভারতীয় অস্কার পুরস্কার পান? বহু পরীক্ষায় তোমরা যদি পরীক্ষা আগে দিয়ে থাকো, দেখবে যে পেয়ে থাকবে, যে প্রথম কোন ভারতীয় অস্কার পুরস্কার পান? এটা হবে ভানু আথাইয়া। ভানু আথাইয়া হচ্ছে প্রথম ভারতীয় হিসাবে অস্কার পুরস্কার পেয়েছিলেন। তারপরে শিলালিপির অধ্যয়নকে কি বলা হয়? দেখো, শিলালিপির অধ্যয়নকে বলা হয় এপিগ্রাফি। কি বলা হয়? এপিগ্রাফি। শিলালিপি সম্পর্কে আমরা অনেকেই পড়েছি, ইতিহাস বইয়েতে পড়েছি, তো সেই শিলালিপির অধ্যয়ন করাকে, মানে শিলালিপি নিয়ে গবেষণা করা বা পড়াশোনা করাকে বলা হয় এপিগ্রাফি। তারপরে কোন রাজার শিলালিপি সবচেয়ে প্রাচীন? ভারতের মধ্যে সবচেয়ে প্রাচীন শিলালিপি হচ্ছে সম্রাট অশোকের। সম্রাট অশোকের শিলালিপি হচ্ছে সবচেয়ে প্রাচীন শিলালিপি ভারতের মধ্যে। তারপরে হাতিগুম্ফা শিলালিপি কার লেখা? দেখো, হাতিগুম্ফা শিলালিপি হচ্ছে কলিঙ্গরাজ খারবেলের লেখা। তো কলিঙ্গরাজ খারবেলের লেখা হচ্ছে হাতিগুম্ফা শিলালিপি। তারপরে আসছি নাসিক শিলালিপি কার লেখা? তো নাসিক শিলালিপি নিয়ে অনেক প্রশ্ন হয় ঘুরিয়ে ফিরিয়ে। তো নাসিক শিলালিপি হচ্ছে যে গৌতমী পুত্র সাতকর্ণীর লেখা হচ্ছে নাসিক শিলালিপি। এই শিলালিপিতে কোন রাজবংশের কৃতিত্ব বর্ণনা আছে, এটাও পরীক্ষায় আসে, জানবে সাতবাহন বংশ। তো সাতবাহন বংশের বিষয়বস্তু এখানেতে আলোচনা করা আছে, সেই জন্য এটাও খুব গুরুত্বপূর্ণ। আজকে এই পর্যন্ত জিকে করে দিলাম। যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য আসবে, তোমরা পরের ভিডিওর জন্য চ্যানেলে থেকে যাও।